সুপ্রিয় ভিউয়ার্স, প্রথমে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। ক্রাইমিয়া ব্রিজে হামলার প্রতিশোধ নিল রাশিয়া, ইউক্রেনের রাতভর চলল আক্রমণ। আরো বিস্তারিত জানিয়ে দিব। তাইওয়ানকে ঘিরে চীনের রেকর্ড সংখ্যক যুদ্ধ জাহাজ। মার্কিন সাবমেরিন পৌঁছাতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার। আরো থাকছে, সৌদিতে শক্তিশালী ড্রোন রপ্তানি করবে তুরস্ক। 2041 সালের মধ্যে 5টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করবে ইরান। ইউক্রেনের ব্যর্থতায় পশ্চিমের বিধ্বংসী পরাজয় হতে পারে, জানালো মার্কিন বিশেষজ্ঞ। ইসরায়েলের সেনাপ্রধানকে পদত্যাগের আহ্বান সাবেক পররাষ্ট্রমন্ত্রীর। এবং সর্বশেষে জানিয়ে দেব, ভেঙে দেওয়া হবে পাকিস্তানের পার্লামেন্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ক্রাইমিয়া ব্রিজে হামলার প্রতিশোধ নিল রাশিয়া, ইউক্রেনে রাতভর চলল আক্রমণ। ইউক্রেনের বিভিন্ন স্থানে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, অডেসা এবং মাইকোলাইভ বন্দরে রাতভর হামলা চালানো হয়েছে। এটিকে ক্রাইমিয়া ব্রিজে হামলার গণপরিসরে প্রতিশোধ হিসেবে দেখছে মস্কো। খবর আল জাজিরার। মস্কো জানায়, ইউক্রেনীয় বাহিনীর বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় এসব হামলা। এর পাশাপাশি গোপন অস্ত্রাগারেও হামলা চালানো হয়েছে। মাল্টিপারপাস রকেট, দূরপাল্লার কামান থেকে গোলাবর্ষণের পাশাপাশি বিমান হামলাও চালানো হয়। এছাড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বিস্ফোরণ ঘটানো হয়। বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ক্রাইমিয়া সেতুতে হামলার জবাবে এই অভিযান বলে জানানো হয়। কিয়েভ জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। ধ্বংস করা হয়েছে রাশিয়ার 32টি ড্রোন এবং 6টি মিসাইল। তাইওয়ানকে ঘিরে চীনের রেকর্ড সংখ্যক যুদ্ধ জাহাজ। তাইওয়ানের জলসীমার আশেপাশে রেকর্ড সংখ্যক চীনা যুদ্ধ জাহাজ দেখা গিয়েছে। গত সপ্তাহের শেষ দিকে 24 ঘন্টায় 16টি যুদ্ধ জাহাজ শনাক্ত করা হয়। রবিবার এমন দাবি করেছে স্বায়ত্তশাসিত দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিশ্লেষকরা ধারণা করছেন, তাইপেকে ভয় দেখাতে যুদ্ধ জাহাজ পাঠাতে পারে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। তাইওয়ান প্রণালীর আশেপাশে পিপলস লিবারেশন আর্মি নেভির এ ধরনের মহড়া শেষ হয় স্থানীয় সময় শনিবার সকাল 6টায়। দ্বীপটিকে ঘিরে গত শুক্রবার থেকে শনিবার পর্যন্ত এই জাহাজগুলোর উপস্থিতি ছিল অঞ্চলটি সামরিক তৎপরতা বাড়ানোর একটি প্রচেষ্টা বলে মনে করছেন মার্কিন বিশ্লেষকরা। এ বিষয়ে বেইজিং এর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনে প্রায় চীনের যুদ্ধ বিমান শনাক্ত করে দ্বীপটির কর্তৃপক্ষ। এ নিয়ে উত্তেজনা দেখা দেয় গত সপ্তাহের মাঝামাঝি সময় 73টি PLA বিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে বলে তাইওয়ানের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তাইপে বলেছে, এটি নিঃসন্দেহে সীমানা অতিক্রম করার শামিল। বেইজিং বিষয়টি স্বীকার না করলেও এই নিয়ে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। তবে মূল যে বিষয়টির সামনে এসেছে তা হলো, রবিবার রাশিয়ার সঙ্গে জাপান সাগরে যৌথ বিমান এবং নৌ মহড়ায় অংশ নেয় চীনা নৌবাহিনী। এ থেকে ধারণা করা হচ্ছে, তাইওয়ানের জলসীমার কাছে চীনের যুদ্ধ জাহাজ দেখা গিয়েছে। মহড়াতে চীন এবং রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। মার্কিন সাবমেরিন পৌঁছাইতে জোড়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার। কোরিয়া বন্দরে পারমাণবিক শক্তি সমৃদ্ধ মার্কিন সাবমেরিন পৌঁছার পরই জোড়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দীর্ঘ 42 বছর পর দক্ষিণ কোরিয়া এসেছে যুক্তরাষ্ট্রের এই সাবমেরিন। সেটি কোরিয়া বন্দরে পৌঁছার কয়েক ঘন্টার মধ্যেই 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া এবং জাপানের সামরিক বাহিনী জানিয়েছে, পিয়ংইয়ং বুধবার সকালে ক্ষেপণাস্ত্রগুলো তাদের পূর্ব সাগরে ছুড়েছে। জাপানি প্রতিরক্ষা মন্ত্রণালয় পরবর্তীতে জানিয়েছে, এগুলো জাপানের বিশেষ অর্থনৈতিক জোনের বাইরে পড়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসুকাজু হামাদা সাংবাদিকদের বলেছেন, প্রথম ক্ষেপণাস্ত্রটি 50 কিলোমিটার উচ্চতায় ওঠে 550 কিলোমিটার দূর পর্যন্ত যায়। দ্বিতীয়টি 50 কিলোমিটার উপরে উঠে 600 কিলোমিটার দূর পর্যন্ত যায়। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহাপ জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া নিউক্লিয়ার কনসালটেটিভ গ্রুপের প্রথম বৈঠকে মিলিত হওয়ার পরই নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এনসিজির লক্ষ্য ছিল, দক্ষিণের উপর যদি কোনো হুমকি আসে, পারমাণবিক সব সামরিক শক্তি ব্যবহার করে তাদের রক্ষা করা হবে। বার্তা সংস্থা আরো জানিয়েছে, এনসিজির বৈঠকের দিনই দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় বন্দর নগর বুসানে নোঙ্গর করেছে পারমাণবিক সাবমেরিন USS কেন্টাকি। 1981 সালের পর যা দক্ষিণের মাটিতে মার্কিনদের প্রথম পারমাণবিক সাবমেরিন
আসার ঘটনা। সূত্র রয়টার্স। সৌদিতে শক্তিশালী ড্রোন রপ্তানি করবে তুরস্ক। সৌদি আরবে অসংখ্য শক্তিশালী ড্রোন রপ্তানি করবে তুরস্ক। এ বিষয়ে তুর্কি ড্রোন নির্মাতা কোম্পানি বাইকার দেশটির ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। মঙ্গলবার এই কোম্পানির জেনারেল ম্যানেজার হালুক বাইরাক্তার টুইট করে বলেছেন, তুরস্কের ড্রোন নির্মাতা কোম্পানি বাইরাকার এবং সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি চুক্তি স্বাক্ষর করেছে। তারা এই চুক্তির আওতায় আকিনজি নামের শক্তিশালী যুদ্ধ ড্রোন নির্মাণ করবে। এ বিষয়ে বাইকার এক বিবৃতিতে বলেছে, এই চুক্তিটি স্বাক্ষর করেছেন সৌদির উপ প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন হুসাইন এল বাহারি আর রায়দাকার। তুর্কি ড্রোন নির্মাতা কোম্পানিটি জানিয়েছে, সৌদি সেনাবাহিনীর বিভিন্ন সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত হবে আকিনজি যুদ্ধ ড্রোন। এছাড়া তুরস্কের বাইরাকার কোম্পানি সৌদিকে ওই ড্রোনের প্রযুক্তিগত, লজিস্টিক এবং প্রশিক্ষণ সেবা প্রদান করবে। তুরস্কের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সময়ে দুই দেশের মধ্যে ড্রোনের প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ উৎপাদনে সহযোগিতামূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। এ বিষয়ে বাইরাকার জানিয়েছে, এই সামরিক সহযোগিতার লক্ষ্য শুধুমাত্র দুই দেশেরই মধ্যে সম্পর্ক জোরদার করা নয়, এটা আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তিতেও অবদান রাখবে। 2041 সালের মধ্যে 5টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করবে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরান 2041 সালের মধ্যে আরো 5টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে, যা থেকে 20 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। এর মধ্যে বিদ্যুৎ কেন্দ্রগুলোর নির্মাণ কাজ শুরু হয়েছে। গতকাল ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোহরাবের পরমাণু স্থাপনা উন্নয়ন বিষয়ক ওয়ার্কিং গ্রুপের সঙ্গে আলাপের সময় কথা বলেন। সরকারের পক্ষ থেকে এই প্রকল্পে অর্থায়নের ব্যাপারে দ্রুততার কথা তুলে ধরেন তিনি। ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আরো বলেন, এসব পরমাণু প্রকল্পের বাস্তবায়নের মধ্য দিয়ে ইরানের পরমাণু প্রযুক্তি সম্পর্কিত জ্ঞান বাড়বে এবং প্রযুক্তির রূপান্তর ঘটবে। এসব প্রকল্প বাস্তবায়নের ফলে পরমাণু স্থাপনা নির্মাণ এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ইরান স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তিনি জানিয়েছেন, 5টি ভিন্ন জায়গায় এসব পরমাণু বিদ্যুৎ স্থাপন করা হচ্ছে। ইউক্রেনের ব্যর্থতায় পশ্চিমের বিধ্বংসী পরাজয় হতে পারে, জানালো মার্কিন বিশেষজ্ঞ। পশ্চিমাদের সমর্থিত কিয়েভ সরকার রাশিয়াকে আঞ্চলিক ছাড় দিতে সম্মত হতে বাধ্য হতে পারে, যার অর্থ হবে তাদের বিধ্বংসী পরাজয়। লন্ডন ভিত্তিক সিভিটাস থিঙ্ক ট্যাঙ্কার একজন বিশেষজ্ঞ রবার্ট ক্লার্ক ডেইলি টেলিগ্রাফে এক কলামে তিনি লিখেছেন, যদি কিয়েভ শীতের মধ্যে রাশিয়ার কাছে হারানো বেশিরভাগ অংশ পুনরুদ্ধার করতে ব্যর্থ হয়, তাহলে আঞ্চলিক ছাড় দিয়ে আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ করার আহ্বান সম্ভবত আরো বেশি জোরালো হয়ে উঠবে। কেবল ইউক্রেন নয়, সম্ভবত পশ্চিমের রাজধানীগুলো থেকেও যেখানে যুদ্ধ ক্লান্তি প্রকট হতে শুরু করেছে, আন্তর্জাতিক মজুদ সরঞ্জাম এবং গোলাবারুদ শেষ হয়ে আসছে এবং রাজনীতিবিদরা জাতীয় নির্বাচনের আগে দেশীয় বাজেট নিয়ে উদ্বিগ্ন হতে শুরু করেছেন। ক্লার্ক বলেন, রাশিয়ার কাছে অঞ্চলগুলো ছেড়ে দেওয়ার ভয়াবহ সম্ভাবনা নিয়ে পশ্চিম জুড়ে সরকারগুলিকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। তার মতে, দীর্ঘ পরিকল্পিত পাল্টা আক্রমণ এখন তার দ্বিতীয় মাসে বেশ কয়েকটি সমস্যার মধ্যে পড়েছে। অন্তত যে কিয়েভে এখন সরকার শুরুতে প্রতিশ্রুতি প্রায় অর্ধেক পশ্চিমা সামরিক সরঞ্জামের জন্য অপেক্ষা করছে। ইসরায়েলের সেনা প্রধানকে পদত্যাগের আহ্বান সাবেক পররাষ্ট্রমন্ত্রীর। ইসরায়েলে প্রস্তাবিত বিচারিক সংশোধনের বিরুদ্ধে বিক্ষোভ মোকাবেলায় ব্যর্থ হয় বর্তমান সেনাপ্রধান জেনারেল হার্জি হালেদুবকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আভিগডর লিবারম্যান। মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। আভিগডর লিবারম্যান অতি ডানপন্থী ইসরায়েলি বেইতুনি পার্টির নেতা এবং সাবেক পররাষ্ট্র এবং অর্থমন্ত্রী। ইসরায়েলের আর্থিক দৈনিক ক্যালকালাস্ট্রিক আয়োজিত এক সম্মেলনে তিনি বলেন, সেনা প্রধানের দায়িত্ব ছিল নিরাপত্তা প্রধান, সেনাবাহিনীর দক্ষতা বজায় রাখা, কিন্তু বর্তমানে পরিস্থিতিতে তিনি এ কাজে ব্যর্থ হয়েছেন, তাই তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। হালিবি বলেছেন, সরকারি বিচারিক সংশোধনের প্রতিবাদে ইসরায়েলি সংরক্ষকদের দায়িত্ব পালনে অস্বীকৃতি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ক্ষতি করে এবং জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে। ভেঙে দেওয়া হবে পাকিস্তানের পার্লামেন্ট। ফেডারেল সরকারের প্রধান দুটি স্টক হোল্ডার পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টি 8 আগস্ট জাতীয় পরিষদে ভেঙে দিতে সম্মত হয়েছে। মঙ্গলবার এই সম্মতির কথা জানানো হয় খবর জিও নিউজের। সূত্র মতে, বিধানসভা ভেঙে দেওয়ার জন্য 9 এবং 10 আগস্টের কথা আলোচনা এলেও বাধা এড়াতে 8 আগস্টের সিদ্ধান্ত নেওয়া হয়। 12 আগস্ট মধ্যরাতে বর্তমান জাতীয় পরিষদের 5 বছরের সাংবিধানিক মেয়াদ শেষ হবে। পাকিস্তানের নির্বাচন কমিশন সংবিধান ধারা অনুচ্ছেদ অনুসারে বিধানসভা সাংবিধানিক মেয়াদের আগে ভেঙে দিলে 90 দিনের মধ্যে সাধারণ নির্বাচন করতে
বাধ্য। জাতীয় পরিষদ ভেঙে দিলে ফেডারেল সরকারের একটি তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন হবে। তত্ত্বাবধায়ক সরকার গঠন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কয়েকদিনের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।